হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বলছিলাম যে কথা বলবো আজকে সীমানা নিয়ে, সীমান্ত নিয়ে। সীমান্তে প্রত্যেক মুহূর্তে উত্তেজনা চলছে। আমরা যারা বাড়িতে বসে আছি, আমরা যারা ভাবছি যে আসলে সবকিছুই তো ঠিকঠাক চলছে, মহাকুম্ভ শুরু হয়ে গিয়েছে, দূর দূর থেকে পুণ্যার্থী ভক্ত সমাগম হয়েছে প্রয়াগরাজে, আর এই মুহূর্তে তিথি নক্ষত্র নিয়ে ব্যস্ত রয়েছি আমরা। অন্যদিকে রাজ্যে আবারও সেই বেহাল স্বাস্থ্য পরিকাঠামো। কিন্তু আসলে রাজ্যের অন্দরের ছবি আর দেশের অন্দরের ছবির সঙ্গে কোনো মিল নেই আমাদের দেশের সীমানার। যাই ঘটে যাক না কেন, প্রত্যেক মুহূর্তে একটা তৈরি করা উত্তেজনা কাজ করছে আমাদের দেশের সীমানায় সীমান্তে। এবং ঘটনাচক্রে সেই সীমান্তটা কোন রাজ্য লাগো? পশ্চিমবঙ্গ। যেহেতু আমাদের দেশ ভারতবর্ষের একেবারে পূর্ব প্রান্তে এবং আমাদের রাজ্য একেবারে আমাদের দেশের পূর্ব প্রান্তে, এবং যেহেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমানার মধ্যে পশ্চিমবঙ্গের সীমানাটা সব থেকে বেশি দীর্ঘ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সীমান্তকে অস্থির করা, সেখানে উস্কানি দেওয়া, যুদ্ধ জিগির তোলা অনেক অনেক বেশি সহজ। এবং যে সেই কাজটাই হয়ে আসছে। ঘটনাচক্রে অনেক সরকার এসেছে গেছে কেন্দ্রে, অনেক সরকার রাজ্যেও দীর্ঘ বছর ধরে রাজত্ব করেছে। তারপরেও এই সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত যেটা পশ্চিমবঙ্গের একদম গা ঘেঁষে গেছে, সেই সীমান্তকে সুরক্ষিত করার চেষ্টা করা হয়নি। সেই সীমান্তকে কাঁটাতার বসানোর চেষ্টা করা হয়নি। সেই সীমান্তে ঘন ঘন চেকপোস্ট, মুহুর্মুহু চেকপোস্ট, সেগুলো করার ব্যবস্থা করা হয়নি। উল্টে আমরা বরাবর দেখেছি দেশের সীমান্ত নিয়ে, সীমানা নিয়ে একটা কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব চলেছে। রাজ্য তরফ থেকে নতুন করে বলা হয় এই জায়গা দেব না, ওই জমি দেব না, এই জায়গা চাই, ওই জায়গা চাই, পাল্টা বলা হয়েছে বিএসএফ এর তরফ থেকেও। কিন্তু সমস্যার সমাধান হয়নি কখনো। আর এখন এই মুহূর্তে যে অবস্থাকে শিরের সংক্রান্তি বলে, কারণ ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। যখনই কাঁটাতার দেওয়ার কাজ শুরু করেছে বিএসএফ, সেই সময়তে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ প্রতি মুহূর্তে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে। এটা ঠিক তাদের ক্ষমতা নেই, তাদের বল নেই। তারা শুধুমাত্র ঝামেলা করতে পারে, ঝগড়া করতে পারে, অসহায় সেখানকার গ্রামবাসীদেরকে, কৃষকদেরকে এগিয়ে দিতে পারে বা লেলিয়ে দিতে পারে। কিন্তু আসলে তারা জানে তারা বাড়াবাড়ি করলে পাল্টা গুলি ছুটবে, আর তাতে হাত কাঁপবে না বিএসএফ এর গুলির ভয় এমনি থরহরি কম্প বাংলাদেশের অবস্থা, থরহরি কম্প বাংলাদেশ। প্রত্যেক মুহূর্তে ভয় থাকে তারা এই কোথায় না কোথায় বিএসএফ গুলি চালিয়ে দেবে। কিন্তু কাঁটাতার দেওয়া নিয়ে এই মুহূর্তে প্রত্যেক মুহূর্তে যে উস্কানি তৈরি করা হচ্ছে, সেটা আসলে যাতে বিএসএফ গুলি চালায় তার জন্য। কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বিএসএফ গোটা পরিস্থিতি মোকাবিলা করছে, কারণ কাঁটাতার বসছে আমাদের দেশের জমিতে, দুই দেশের সীমানায় নয়। আমি প্রতিদিন যেটা বলি, দুই দেশের সীমানায় কাঁটাতার নয়, কাঁটাতার বসছে আমাদের দেশের জমিতে, অর্থাৎ সীমানা থেকে বেশ কয়েক গজ ভেতরে ঢুকে কাঁটাতার বসানোর কাজ শুরু হয়েছে। ঠিক যেরকম আমরা একই সীমানার দু ধারে দুই বাড়ি থাকলে যেরকম সীমানার যে পাঁচিল, বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়ালের ওপর যেরকম আমরা জমি বা আমরা বাড়ি গাঁথতে পারি না, বাউন্ডারি ওয়াল থেকে কয়েক ফুট সরে এসে আমাদের বাড়ি তৈরি করতে হয়, ঠিক সেরকম ভাবে দুই দেশের সীমানায় আমরা কাঁটাতার লাগাতে পারি না। সীমানা থেকে নিজের জমিতে ভেতরে খানিকটা ঢুকে এসে আমাদের কাঁটাতার লাগাতে হয়, আর সেই কাজটাই করছে বিএসএফ। জমি আমাদের জমি, কাঁটাতার বসছে আমাদের জমিতে, মাটি আমাদের, দেশ আমাদের। কিন্তু বিজেপি ইউনূসের ইনস্ট্রাকশনে, ইউনূসের নির্দেশে সমানে বিএসএফ কে বিরক্ত করে যাচ্ছে, প্রভোক করে যাচ্ছে, যার বাংলা হচ্ছে উস্কাচ্ছে, উস্কানিমূলক মন্তব্য করছে, সীমান্তে দাঁড়িয়ে গালিগালাজ করছে, ভারতকে উদ্দেশ্য করে কটু কথা, গালিগালাজ চলছে।
এমনকি ভারতের মা বোনেদেরকে কেন্দ্র করে উদ্দেশ্য করেও খারাপ কথা বলা হচ্ছে, হিন্দুদের দেবদেবী নিয়ে খারাপ কথা বলা হচ্ছে। প্রতি মুহূর্তে বিএসএফ কে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে, যাতে এই কাঁটাতার বসানোকে কেন্দ্র করে একটা ধুমধুমার বেঁধে যায়। কারণ আসলে বহু আগে থেকে বলছি, আসলে উদ্দেশ্যটা হচ্ছে যেন তেন প্রকারেণ ছলে বলে কৌশলে। গতকাল শুনেছিলাম এই বক্তব্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি স্বরাষ্ট্র দপ্তরের যিনি উপদেষ্টা, তিনি বলছেন যে ছলে বলে কৌশলে আমাদের এর সমাধান সূত্র বার করতে হবে, যাতে ছলে বলে কৌশলে সমাধান সূত্র বার করা যায়। এবং সমাধান সূত্রটা কি? সেটা হচ্ছে যুদ্ধ। একবার যদি ট্রাম্প আসার আগে একটা যুদ্ধ জিগির তুলে যুদ্ধ লাগিয়ে দেওয়া যায় এবং গোটা বিশ্বের কাছে বোঝানো যায় যে বাংলাদেশ কত অসহায়, দেখো ভারত কত বড় দেশ বাংলাদেশকে আক্রমণ করছে, তাহলে ইউনূস, গরিবের রক্তচোষা ইউনূস, সুদখোর ইউনূস আরো কিছু টাকা হাতিয়ে নিতে পারবে আমেরিকা থেকে, এইটাকে দেখিয়ে যে দেখো আমরা কত খারাপ আছি, আমরা কত কষ্টে আছি, এর উপরে আমাদের উপর যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ভারত। গোটাটাই হচ্ছে একটা সাজানো গোছানো চক্রান্ত। আর এই চক্রান্তের আড়ালে আরো একটা উদ্দেশ্য রয়েছে। বিএনপি ক্রমাগত চাপ দিচ্ছে নির্বাচন করানোর জন্য, আর সে নির্বাচন করালে ইউনূসের নতুন সদ্য কচি দল তার জেতার কোনো সম্ভাবনা নেই। দেশ আবারও চলে যাবে বিএনপির হাতে, সরাসরি জামায়াতের হাতেও যেতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউনূস এখন রক্তের স্বাদ পেয়ে গিয়েছে। ইউনূস জানে এখন যে এখন একবার যখন গদি পেয়েছি, চেয়ার পেয়েছি, তখন যেন তেন প্রকারেণ এই চেয়ার আমাকে রাখতে হবে। আওয়ামী লীগ বড় প্রতিদ্বন্দ্বী হতে পারত, কিন্তু একটু একটু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে এগোচ্ছে ইউনূস। যুবলীগকে নিষিদ্ধ করা হয়ে গেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে এগোচ্ছে। শেখ হাসিনা যাতে কোনোভাবেই দেশের মাটিতে না আসতে পারে, যেই মুহূর্তে নির্বাচন হবে সেই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা প্রবল ছিল শেখ হাসিনার, এবং সেটাও রীতিমতো রাজকীয়ভাবে। কিন্তু সেই রাস্তা বন্ধ করার জন্য তার পাসপোর্ট পর্যন্ত বাতিল করে দিয়েছে, পাল্টা ভারতও ব্যবস্থা নিয়ে নিয়েছে। প্রশ্ন হচ্ছে এই কাঁটাতার দেওয়া নিয়ে যেভাবে কোথাও তুমুল উত্তেজনা চলছে এবং এর আড়ালে ইউনূসের কি সম্ভাবনা রয়েছে, কি ভাবনা চিন্তা রয়েছে, সেটাও স্পষ্ট হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু কাঁটাতার বসানোর কাজ চলছে একটু একটু করে বিএসএফ এর। সীমান্তে ঢাল হয়ে দাঁড়িয়েছে ভারতীয়রাই। কিন্তু এর মাঝে গতকাল ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে প্রায় 45 মিনিট বৈঠকও হয়। আলোচনার পর কি বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। চলুন প্রথমে শুনে নেওয়া যাক যে এই সেন্সিটিভ সময়ে দাঁড়িয়ে ভারতের হাইকমিশনারকে ডেকে কি মিটিং চলল এবং তারপর প্রণয় ভার্মা তিনি মিটিং থেকে বেরিয়ে কি বললেন। তার সঙ্গে জড়িয়ে রয়েছে আরো অনেক প্রশ্ন, আরো অনেক উত্তর। আগে শোনা যাক প্রণয় ভার্মা কি বললেন। Ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. অর্থাৎ বার্তা স্পষ্ট যে অপরাধমুক্ত সীমানা চাই, আর এই অপরাধমুক্ত সীমানা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না কাঁটাতার বসানো যায়। কারণ খোলা সীমানা দিয়ে প্রতি মুহূর্তে সেখানে চোরাচালানকারী প্রবেশ করছে, অনুপ্রবেশ হচ্ছে, রোহিঙ্গা ঢোকানো হচ্ছে, জঙ্গি ঢুকছে। আরে ভাই, ভারত কারোর মামার বাড়ি নয়। যখন ইচ্ছে হলো ভারত থেকে টুকুস করে ঘুরে চলে এলাম, যখন ইচ্ছে হলো ভারতে গিয়ে কিছু জাল নথি বানিয়ে নিলাম, ভোটার আইডি কার্ড, আধার কার্ড বানিয়ে নিয়ে যারা পয়সা দিচ্ছে তাদেরকে ভোট দিয়ে চলে এলাম, আবার গুটি গুটি পায়ে ফেরত চলে এলাম বাংলাদেশে। আর চলবে না। ভারত কারো মামার বাড়ি নয়। ভারতটা ভারতীয়দেরই, ভারতটা আমাদেরই। অনেক হয়ে গেছে অনুপ্রবেশ, বহু বহু রোহিঙ্গা ঢুকিয়ে দিয়েছে। অনেক রোহিঙ্গাদের দালাল এপারে বসে রয়েছে আমাদের রাজ্যে।
শাসক দলের পতাকা সামনে বাড়ির সামনে টাঙিয়ে রেখে তারা দিনের পর দিন রোহিঙ্গাদের ঢোকাচ্ছে, রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে, আর সেই রোহিঙ্গারা মিশে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনস্রোতে। অনেক হয়েছে, আর নয়, কাটা তার দরকার, সেটা কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে এসেছেন খুব ভদ্র ভাষায় প্রণয় বর্মা। আর তারপর থেকে আরো বেশি বেড়ে গেছে উস্কানি, প্রত্যেক মুহূর্তে উস্কানি বাড়ছে। আসলে অপরাধ এবং অনুপ্রবেশ রুখতে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে, এই বার্তা দেওয়া হলেও আসলে যে এটা একটা কড়া বার্তা সেটা বাংলাদেশও বুঝতে পেরেছে। কারণ কোনোভাবেই সীমান্তে কাঁটাতার বসানোর কাজ বন্ধ হবে না। আর যদি বাংলাদেশ এই উস্কানিমূলক রাস্তায় হাঁটতে থাকে তাহলে তার জন্য অন্য রকমের ওষুধও তৈরি করবে ভারত। গতকাল প্রণয় বর্মাকে তলবের 24 ঘন্টা পেরোতে পারলো না, আর এবার বাংলাদেশের উপ হাই কমিশনারকে পাল্টা তলব করলো দিল্লি। এই যেন ইটের জবাব পাটকেল। এই মুহূর্তের এক্সক্লুসিভ খবর জেনে রাখুন, গতকাল প্রণয় বর্মাকে তলব করার পর বাংলাদেশ ভেবেছিল যে না জানি কি নাকি একটা করে ফেললাম, কিন্তু কড়া বার্তা প্রণয় বর্মাই দিয়ে দিয়েছে ইউনূসের বাংলাদেশকে, কোনো কিছু বন্ধ হবে না, অপরাধ মুক্ত সীমানা চাই, আর তার জন্য ভারত যা করার তাই করবে। আর পাল্টা এবার আরো চাপে দিল্লিতে তলব করা হলো বাংলাদেশের উপ হাই কমিশনারকে। সূত্রে খবর, সীমান্তের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উপ হাই কমিশনারের মাধ্যমে ইউনূস সরকারকে কড়া বার্তা দিয়েছে ভারত। কারণ এই ধরনের অবাধ অনুপ্রবেশ, অবাধ চোরাচালান আর চলবে না, অনেক হয়েছে। সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে বিএসএফ এবং বিজেপির উত্তেজনা পরিস্থিতি আরো বেশি উস্কে দিচ্ছে বাংলাদেশিরা। সীমান্তের ওপার থেকে বারবার উস্কানিমূলক কথা, ভারত বিরোধী মন্তব্য বাংলাদেশিদের। প্রত্যেক মুহূর্তে উস্কানি চলছে, পাল্টা কি চলছে, কি পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের জানা দরকার। কারণ আমি আবারও বলি, আমাদের রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, সেটা একেবারে ভারতবর্ষের পূর্ব প্রান্তে রয়েছে এবং সরাসরি আমাদের প্রতিবেশী দেশ, যে দেশটা ক্রমশ পিছন দিকে এগোচ্ছে, তাদের সঙ্গে আমাদের বর্ডার শেয়ার করতে হচ্ছে। দেখুন তার কি জ্বালা, সীমান্তে কি ধরনের অসভ্যতাম শুরু করেছে বাংলাদেশ। দেখুন, ওরা ওদের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। কি করেছে? ওই যে তার ভাড়া দিচ্ছে, অবৈধভাবে তার ভাড়া দিচ্ছে। কেন দিবে তারা তার ভাড়া? এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমি স্থানীয় এলাকার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমি জোর দাবি জানাচ্ছি, এই তার ভাড়া বন্ধ করা হোক, বন্ধ করা হোক, বন্ধ করা হোক। ভারতের বিএসএফ এর নেতৃত্বে একটা যেটা ভারতের সীমান্ত আছে, এখান থেকে তারা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে 150 গজের ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে। এর আগে হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি। এখন পরবর্তীতে তারা আবার ওই 150 গজের ভিতরেই তারা আবার কাঁটাতার দিতে চাচ্ছে, যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে এখানে কৃষক আসতে ভয় পাবে। তো এইখানে তার বেড়া প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে, এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি। এই ধরনের কথা শুনলে কার না মাথা গরম হবে, রক্ত গরম হবে। তারা বলছে বিএসএফ ভারতের সীমানায়, ভারত বাংলাদেশের সীমানায় কাঁটাতার দিচ্ছে। কেন কাঁটাতার দেবে? কেন বেড়া দেবে? আমরা সাধারণ কৃষক, আমরা ভয় পাই। একে দেখে মনে হচ্ছে কৃষকরা ভয় পাবে কেন? ভয় পাবে তো চোর ডাকাতরা ভয় পাবে। আমাদের দেশে আমরা কোথায় কাঁটাতার দেব, কোথায় বেড়া বসাবো, কোথায় পাঁচিল তুলবো, তার কৈফিয়ত বাংলাদেশকে দিতে হবে। পাশাপাশি পাল্টা বিএসএফ এর পাশে দাঁড়িয়ে সীমান্ত পাহারা দিচ্ছে সেখানকার স্থানীয় মানুষরা, ভারতীয়রা। কাঁটাতার কোথাও ভারতীয়কে এক জায়গায় নিয়ে এসেছে। কাঁটাতার দিতে বাধা দেওয়ার পেছনে জঙ্গি অনুপ্রবেশের ছকও রয়েছে ইউনূসের, এমনটা দাবিও করছে এপারের বাসিন্দারা। দেখুন ভারতীয়রা, সীমান্তে থাকা প্রান্তিক ভারতীয়রা ঠিক কতখানি সচেতন হয়ে গেছে। এরা রাজনীতি করে না, এরা রাজনীতির রং, পতাকা, দল চেনে না। তারা চেনে আমার দেশ, আমার মা। সেটা কোনোভাবেই এমনি এমনি ছেড়ে দেব না। কাঁটাতার বসলে বসবে, বিএসএফ এর পাশে দাঁড়াতে হলে দাঁড়াবো, কিন্তু বাংলাদেশিদের সঠিক জবাবও দেব। কি বলছেন বাসিন্দারা? দেখুন সীমান্তের বাসিন্দারা, ভারতীয়রা কি বলছেন। বাংলাদেশের আমাদের দেশে যে তারবন্দি করবে বা তার ভাড়া করবে, সেই তার ভাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে। তাই আমরা ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি, এটা আমরা চাই ওটা দিয়ে তার ভাড়াও। এখান দিয়ে অনুপ্রবেশ আগে হয়েছে, হয়েছে, অনেকদিন হয়েছে, ধরাও পড়েছে এর আগে, কিন্তু এই তো উনি সরকার পাঠাচ্ছে, এখন বিএসএফ তার ভাড়া হতে দিচ্ছে না। আচ্ছা, কখনো রোহিঙ্গা এসেছে?
রোহিঙ্গা এসছে আর আগে ধরাও পড়েছে। পাকিস্তানের লোকও থাকতে পারে ওদের সাথে জড়িত আছে, সাপোর্ট করছে না? ওরা সাপোর্ট করছে। মানে এটা আমরা যদি বন্ধ করে দিই তা চোরাই কারবারটা বন্ধ হয়ে যাবে। না, 3-4 দিন আগে এরকম কোনো ঢিবি ছিল না। ওই জবে থেকে তার বেড়ার কাজটা শুরু হয়েছে তবে থেকেই দেখছি যে বাংকারটা তৈরি করেছে। কিন্তু গতকাল রাতে আমরা যেটা লক্ষ্য করেছি গ্রামবাসী, যে ওইখানে ঢিবি তৈরি হয়েছে এবং ঢিবিতে কিছু অনুপ্রবেশকারীকে লক্ষ্য করা গেছে। ওরা আরো বড় সংঘর্ষ চাই, জঙ্গি ঢুকাবে ভারতবর্ষে, দাঙ্গা লাগাবার চেষ্টা করছে ইউনিট সরকার। তো আমরা যতক্রমে চেষ্টা করছি, আমরা এই তারবন্দি যতক্ষণ হবে না আমরা এই আন্দোলন ছাড়বো না, আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না। ঢিবি করে ওরা করবে কি? ওখানে তো বাড়িঘর করবে না, ঢিবি করে একটা লুকোনোর আশ্রয় খুঁজছে ওরা। আমার মনে হচ্ছে ওরা বাংকার করে রেখেছে, কিন্তু আমরা ওই ঢিবিগুলোকে মোহাম্মদ ইউনূসের কবর বানাবো। এখানে তার কাটা তার নেই, ওটা দিয়ে পার হয়েছে। হ্যাঁ, এইখান দিয়ে জঙ্গিরা, বাংলাদেশ জঙ্গি কাল 6 জন পালিয়েছিল। এটা দিয়ে ওরা তাড়াহুড়ো করে পালিয়েছিল, এটা দিয়েই ভুট্টা ক্ষেত ভাঙা গেছে। হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার, ওই জন্যই তো গ্রামবাসী একটু ভয়েও রয়েছে। কিন্তু আমরা তো আর ভয় করছি না, আমরা যে খুব ভাবেই হোক আমরা কাটা তার দিয়ে ছাড়বো। কি বুঝলেন? এক কাঠটায় ভারতীয়রা লড়াই করছে এবং তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে তারা কতটা সচেতন। কিন্তু এবার আসে আসল পয়েন্ট, এই কাঁটাতারের আড়ালে এই সীমান্তকে অশান্ত করার কারণটা কি? আসল ছকটা কি ইউনূসের? এর আগেও একবার বলেছিলাম, আজকে আরো একবার স্পষ্টভাবে বোঝানো যাক যে এই কাঁটাতারের আড়ালে ইউনূসের আসল ছক কি, আসল উদ্দেশ্য কি। আসল উদ্দেশ্য খুব স্পষ্ট, যদি যুদ্ধ লাগানো যায় তাহলে যুদ্ধের আড়ালে ভোটটাকে পিছিয়ে দেওয়া যাবে, যে ভোটটা করতে এই মুহূর্তে বাধ্য ইউনূস, এবং ইউনূস জানে যে ট্রাম্প এলে আবারও চাপ দেওয়া হবে ভোট করানোর জন্য, ভারতের তরফ থেকেও চাপ দেওয়া হবে ভোট করানোর জন্য। ভোট করালেই আওয়ামী লীগের ক্ষমতা বাড়বে, অতএব ভোটে হারের সম্ভাবনায় বেশি ইউনূসের, ক্ষমতা চলে আসতে পারে বিএনপিও। জনগণকে ভারত বিরোধী করা আরেকটা উদ্দেশ্য, ভারত বিদ্বেষকে হাতিয়ার করে পাকিস্তানের প্রতি প্রেম সেটাকে বেশি করে তুলে ধরা, পাকিস্তান থেকে এই মৌকায় আরো বেশি অস্ত্র কালেক্ট করে নিয়ে আসা, যুদ্ধ জিগির তুলে একদম শেষ লগ্নে এসে আমেরিকা থেকে যদি কিছু ফান্ড আদায় করে নেওয়া যায় সেদিকেও নজর রয়েছে ইউনূসের। বিজেপিকে উস্কে বিএসএফ কে প্ররোচনা দেওয়া, যদি বিএসএফ এর তরফ থেকে একটা কোনো ভুল হয়ে যায় আর সেটাকেই হাতিয়ার করে গোটা বিশ্বের কাছে বোঝানো যায় যে তারা কত অসহায়, ভারতকে নির্যাতন চালাচ্ছে, বাংলাদেশকে দেউলিয়া করা, এটাও একটা বড় কাজ ইউনূসের। যুদ্ধ জিগির উঠলেই বলতে হবে কি বিদেশ থেকে অস্ত্র কিনতে হবে, অতএব আরো বেশি রিজার্ভ খালি করা হোক, বাংলাদেশের মূলধন আরো বেশি খরচ করা হোক। তার সঙ্গে উদ্দেশ্য হচ্ছে লুটপাট জারি রাখা, জঙ্গিদের মুক্ত করে ভারতে অনুপ্রবেশ করানো, এবং একটা বড় উদ্দেশ্য এক সীমান্ত অশান্ত করে অন্য সীমান্ত দিয়ে চোরাচালান অনুপ্রবেশ করানো। নানা রকমের বিষয় এই মুহূর্তে ঘটছে। একটু পরিসংখ্যান দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন সীমান্তে কাঁটাতার নেই। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারহীন যেটা রয়েছে সেখানে একাধিক, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সেখানে বিশাল পরিমাণ জায়গা কাঁটাতারবিহীন হয়ে রয়েছে, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার সেখানে প্রায় 538 কিলোমিটার কাঁটাতারবিহীন হয়ে রয়েছে, গুয়াহাটি ফ্রন্টিয়ার সেখানে প্রায় 50 কিলোমিটার কাঁটাতারবিহীন হয়ে রয়েছে। এই এত লম্বা জায়গা দেখুন, একদিকে মালদা সীমান্তে উত্তেজনা পরিবেশ তৈরি করে অন্য সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের ছক কষছে ইউনূস ক্রমাগত। 2024-এ বিশেষ করে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গি কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ঢুকে পড়ছে ভারতে। বলা চলে ইউনূসের নির্দেশেই হচ্ছে, ইউনূসের নির্দেশ ছাড়া তো কিচ্ছু অসম্ভব নয়। শুধুমাত্র 2024-এর পরিসংখ্যান দিয়ে আমি উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে সেখান থেকে দেখা গেছে 311টা জঙ্গি অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত হয়েছে। আমি জানি না নথিভুক্ত হয়নি এর সংখ্যাটা আরো কত বেশি, আরো কত ভয়ঙ্কর। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার থেকে অনুপ্রবেশ হয়েছে এখনো পর্যন্ত 2013খানা পরিসংখ্যান বলছে সূত্র মোতাবেক। যদিও বাইরের শত্রুদের মোকাবিলার জন্য আমরা প্রস্তুত, বিএসএফও প্রস্তুত, কিন্তু ঘরে যদি বিভীষণ থাকে তাহলে কি হবে? আর আজকে সোজাসুজি স্বর্ণালী এই জায়গা থেকে শুরু করব, ঘর শত্রু বিভীষণদের দাওয়াইটা কি হতে পারে। শুনে নিন সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, মোহাম্মদ সেলিমরা এই অস্থির সময়তেও এই সীমান্ত নিয়ে একটা সেন্সিটিভ ইস্যুতে কিভাবে কি মন্তব্য করছে। বাংলাদেশের থেকে কিছু কম উস্কানিমূলক মন্তব্য কি? বাংলাদেশকে অক্সিজেন দেওয়ার জন্য এই মন্তব্যগুলো ঘর শত্রু বিভীষণদের যথেষ্ট নয় কি? একটা একটা করে শোনাবো সিদ্দিকুল্লাহ, তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ সেলিম এবং ফিরহাদ হাকিম, তারপর শুরু করব আজকের আলোচনা। বলছি যতটা হয়নি মিডিয়া সব থেকে দিল্লির আমাকে
আমাদের সাথে তাদের বর্ণনা পালন করলে মার খাবে। আপনি জেলার সাথে করা বাংলার প্রতিবেশী হবে, এই প্রতি হওয়া উচিত, আলোচনা হওয়া দরকার। এক দেশের খবরে কি লাভ হবে? আমরা সম্পদের প্রধানমন্ত্রী দিয়ে কলকাতার ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকার দুই দেশের প্রতি টাকার হবে, দিল্লির হবে, গুজরাটের হবে, হবে তো বাঙালি সমাজের। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেবো, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছে করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। গত 40 বছর ধরে অনুপ্রবেশ, এই যে ওরা বলে গরু পাচার, তারপর বিভিন্ন স্মাগলিং, তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো সীমানা নেই, লুটেরাদের রাজত্ব। আমি জানি উত্তর চব্বিশ পরগনা গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে, সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি, বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে, এই জন্য সে সিবিআই থেকে এখন বাইরে আছে। কারণ তৃণমূল একা ভাগ পেত, এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে, ভারত বাংলাদেশ করছে, তো চোরা চালানের কাজে সিদ্ধহস্ত পুলিশই সহযোগিতায়, কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক, বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে। এখান দিয়ে অনুপ্রবেশ আগে হয়েছে, হয়েছে, অনেকদিন হয়েছে, ধরাও পড়েছে এর আগে। ওই জবে থেকে তার বেড়ার কাজটা শুরু হয়েছে তবে থেকেই দেখছি যে বাংকারটা তৈরি করেছে। ওরা আরো বড় সংঘর্ষ চাই, জঙ্গি ঢুকাবে, ভারতবর্ষে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে ইউনিট সরকার। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। কোনো উস্কানি দেওয়া হয়নি, কিছু জানে না, না রাজ্য কিছু জানবে না, তো এখানে জানেন না, হয়তো মনের ভ্রম। এখানকার গ্রামবাসী একজোট হয়ে লড়েই তো তাই বাঁচালো। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যারা রয়েছেন সরাসরি তাদের সঙ্গে আলাপ করা যাক। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস, এবং স্টুডিওর বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আমি বিমলবাবু আপনাকে দিয়ে শুরু করব। প্রত্যেক মুহূর্তে সীমান্তে একটা যুদ্ধ ছক চলছে, ছকের মানে এই যুদ্ধ ছকটা কেন কেন বলছে যুদ্ধ ছক, সেটা এতক্ষণ ধরে পুরোটাই বিশ্লেষণ করতে পারলাম আশা করি। আরও অনেক পয়েন্ট হয়তো বাকি রয়ে গেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে ছক, যেটা সাধারণ প্রত্যন্ত গ্রামবাসীরা, গ্রামের ছেলেরা বুঝতে পারছেন, আমরা সাংবাদিক হিসেবে বুঝতে পারছি, এমনকি বাংলাদেশের লোকজনেরাও বুঝতে পারছেন যে আসলে ইউনূসের কি গভীর চক্রান্ত, সেটা এ প্রান্তে দাঁড়িয়ে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, মোহাম্মদ সেলিম, ফিরহাদ হাকিম তারা বুঝতে পারছেন না। তাদের কাছে কেউ বলছেন যে এটার জন্য নাকি আসলে দায়ী ভারতীয়রাই, সেখানে নাকি উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে। আমি জানি না জয় হিন্দ বন্দে মাতরম স্লোগান কবে নাকি উস্কানিমূলক স্লোগান হয়ে গেল। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি আজকে বলছেন নাকি যে এই সীমান্তে যে অশান্ত অবস্থা রয়েছে এর জন্য নাকি ক্ষতি আমাদেরই হয়ে যাবে, কারণ এত তো ব্যবসা হয়। এই কথাগুলোর মানেটা কি? সাধারণ প্রান্তিক এই যে মালদা, আমরা বলি মালদা সংখ্যালঘু অধ্যুষিত একটা জেলা, সেই সংখ্যালঘু অধ্যুষিত জেলার সীমান্তে দাঁড়িয়ে যে আমরা দেশপ্রেমের নিদর্শন দেখতে পেলাম, সেখানে এত তাবর তাবর রথী মহারথীদের কথায় তার কোনো রিফ্লেকশন পাচ্ছি না কেন? এই ঘরশত্রু বিভীষণগুলো কারা, বিমল বাবু? না আচ্ছা, আমি প্রথমে সিদ্দিকুল্লাহ চৌধুরী কথাটা বলি। ব্যবসা, বর্ডার ট্রেড কিভাবে হয় এই ভদ্রলোক জানে? সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ডার ট্রেড কি এপার থেকে ওপারে নিয়ে চলে যাওয়া যায় ওরকম, নাকি ওনার খুব ইচ্ছে আছে ওরকম করার? ওরকম হলে ওনার ভালো হতো। আরে বর্ডার ট্রেডের একটা মেথড আছে, বিভিন্ন জায়গায় এক একটা বর্ডার পোস্ট রয়েছে। একদিন চলে যান বনগাঁতে, ওখানে বর্ডার পোস্ট রয়েছে, সেখান দিয়ে নিয়মিত যা হবার তাই হয়, তাই তো হচ্ছে। বর্ডার বন্ধ হয়ে যায়নি তো। তাহলে এখানে কাঁটাতার দিতে গিয়ে যদি গোলমাল হয়, সেখানে যদি বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা ঝামেলা পাকায় এবং বিএসএফ ওদের ভাগিয়ে দেয়, তাতে বর্ডার ট্রেডের কি অসুবিধা হবে? মানে সমস্যা হচ্ছে এই কাদের ডেকে এনে মন্ত্রী বানিয়েছেন
এই সরকারের প্রধান আমি সত্যি জানি না, অবশ্য কার সম্পর্কেই বা বলবো। ইনি তো দক্ষিণ 24 পরগনায় যখন ত্রাণ দিতে যান ওখানকার লোকেরাই ভাগিয়ে দিয়েছে, ভাগ তুই কে মন্ত্রী, এখানে চলবে না, আমাদের দাদাই আসল। সে দাদাকে একটু খোঁজ নাও, নিজের দলই ভাগিয়ে দেয়, সে আবার এই বড় বড় কথা বললে। সুতরাং এইসব লোকগুলোর কথা যত কম বলা যায় তত ভালো, একে আমি ধর্তব্যের মধ্যে আনি না। কিন্তু বাকি দুজনের কথা আমার কাছে গুরুত্বপূর্ণ, একজন ফিরহাদ হাকিম, আরেকজন মোহাম্মদ সেলিম। ফিরহাদ হাকিম কি করে বললেন, কোথায় মানে স্লোগান হয়েছিল, ইন্টিমিডেশন হয়েছিল কোথায়? এখানে ওখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা ঝামেলা পাকাচ্ছে। ত্রিপুরাতে দেখা যাচ্ছে বর্ডারের ওপার থেকে এসে উস্কানি দিচ্ছে যাতে বিএসএফ কিছু একটা করে বসে, দিলে আন্তর্জাতিক দুনিয়ায় ইউনুস পৌঁছে যাবে, দেখো গো আমি গরিব দেশ, আমাকে কিরকম মারছে দেখো। সেইটাই তো করতে চাইছে। ভারত একটা ম্যাচিওরড কান্ট্রি, ভারত একদম যদি উস্কানির পাল্টা যদি কোথাও কেউ স্লোগান দেয় বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, এটা উস্কানিমূলক স্লোগান, এটা ইন্টিমিডেশন হয়ে গেল। মুহূর্তে চলছে বিমলদা, মানে এই ধরনের কথাগুলো আমাদের রাজ্যে মানসিকতাটাই অদ্ভুত মুহূর্তে। স্বর্ণালী, এই মানসিকতাটাই অদ্ভুত। আমার দেশের মানুষেরা যদি জাতীয়তাবাদী স্লোগান দেয়, সেটা এই রাজ্যের একজন মন্ত্রী বলছেন উস্কানিমূলক, এবং এটা ফলাও করে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, এগুলো আমাদের কোন সম্মানটা রক্ষিত হচ্ছে? আর থার্ড যেটা, এই মানে মোহাম্মদ সেলিম, তাকে শুধু একটা প্রশ্ন করব, 34 বছর তো ক্ষমতায় ছিলেন, 34 বছরে কত লক্ষ লোককে আপনার লোকেরা ঢুকিয়েছে এখানে, সেই উত্তর আপনাকে দিতে হবে। এই কারণেই শূন্য হয়েছেন, কারণ 34 বছর ক্ষমতায় ছিলেন। বর্ডার এরিয়ায় ডেমোগ্রাফিক ক্যারেক্টার আপনাদের সময়ে বদল হওয়া শুরু হয়েছিল, আপনাদের আমলেই। ওই মুর্শিদাবাদ মালদায় ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলেছে, জনসংখ্যাগত চরিত্র বদলেছে, দায়ী আপনারা। ক্ষমতায় থাকার জন্য এটা করেছিলেন, তাও থাকতে পারেননি, এই তৃণমূল কংগ্রেসও থাকতে পারবে না, কারণ এইভাবে ক্ষমতায় থাকা যায় না। আসলে একটা আমি তথ্য দিই, যতই যা করুক বাংলাদেশ আটকাতে পারবে না। আমাদের টোটাল বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে 4096.70 কিলোমিটার। ইতিমধ্যে কিন্তু ভারত সরকার 2024-এর মধ্যে মোটামুটি 3180 বর্ডার ফেন্সিং করে দিয়েছে, 1000 খানেক বাকি আছে। এই 1000 খানেক 1000 কিলোমিটার মতো বাকি আছে, 916 কিলোমিটার মতো, সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা চলছে। কারণ উন্মুক্ত বর্ডার থাকলে পাচারে সুবিধা হয়। আচ্ছা, আমাদের এখানে বহুবার হয়েছে, বিএসএফ কিন্তু গুলি চালিয়ে গরু পাচারকারীকে মেরেছে, যারা বর্ডার টপকাতে আসে, অনেক সময় তাদের দিকে কড়া ব্যবস্থাও নিয়েছে। আগে বহুবার যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে তো কাট করে বিএসএফ কে তোলা হয়েছে, সেটাও সেই ঘরশত্রু বিভীষণরাই তুলেছেন, আমাদের রাজ্য থেকেই তুলেছেন। সেটা তো তুলেছেন, উত্তরবঙ্গের একজন বলেছেন না, মন্ত্রী কমল গুহর ছেলে উদয়ন গুহ, বিএসএফ নাকি কি অন্যায় কাজ করে তার নাকি লিস্ট আছে ওনার কাছে, উনি তো তুলেছেন। এই রাজ্যের অনেক তথাকথিত ওই শাসক দলের ঘনিষ্ঠ ওই কিছু বুদ্ধিজীবী তারা তুলেছেন, অথচ তারা জানেন না বর্ডারে বিএসএফ আছে বলেই আমরা এখানে শান্তিতে আছি, ভারতীয় সেনাবাহিনী আছে বলে আমরা শান্তিতে আছি। লাস্ট লাইনটা বলি, লাস্ট লাইন, সেটা হচ্ছে যতই যা করুক এরা, বর্ডারে কিন্তু পাহারা চলবে। এবং এই যে বাংলাদেশ বর্ডার গার্ড, কোনোদিন শোনা যায় না যে কাউকে আটকেছে যে ভারতে ঢুকো না, তারা ছেড়ে রেখে দেয়, কারণ তাদেরও তো লক্ষ্য হচ্ছে ভারতের ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলানো। ছেড়ে শুধু রাখা নয়, উল্টে ঢোকানোতে মদত করা। বিএসএফ তার কাজ করে যাবে, ও যেই হরিদাস পাল যাই বলুক, কাটাতার বসানো কমপ্লিট হবে, কাটাতার চলবে, আটকাবে না, কাটাতার বসানো আটকানো যাবে না, বিএসএফ কে চেনে না ওরা। আমি অফিশিয়ালি এই বয়ানটা, স্টেটমেন্টটা রাখলাম আমার লাইভ শোতে, কারণ জানি বাংলাদেশ থেকে অনেকে দেখছেন। আমি সরাসরি আসি, দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। দীপাঞ্জন বাবু, কেমন লাগে শুনতে, যেখানে বর্ডারে যারা কাজ করছেন এবং ভিন্ন প্রান্তে যারা দেশের জন্য কাজ করছেন? আমি এর আগেই শুনছিলাম, আগের দিন একজন এই ইন্ডিজেটারি একজন বলছিলেন যে একই তো ব্যাপার, চাকরি, তারাও তো আমাদের জনগণের ট্যাক্সের টাকাতেই তো মাইনে নিচ্ছে, জনগণের ট্যাক্সের টাকায় মাইনে তো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, অনেক সাংসদ অনেকেই নেন। সেই সরকারি অন্যান্য কাজ আর সীমান্তে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে অতন্ত্র প্রহরা, দুটো কি এক জায়গায় আসতে পারে? বিশেষত এত সেন্সিটিভ একটা সময়, যে সময়তে বাংলাদেশের কি চক্রান্ত আমরা বুঝতে পারছি, কেন সীমান্তকে বারবার অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, গালিগালাজ করা, আরো বিভিন্ন ধরনের কটূক্তি করা, যাতে এখানে এই প্রান্ত একটুখানি উত্তেজিত হয়ে যায়, বাই চান্স যদি আরো কিছু গুলিফুলি চলে যায়। ঠিক সেই সময় দাঁড়িয়ে রাজ্যের অভ্যন্তর থেকে এই ধরনের লাগাতার নেগেটিভ কমেন্ট,
কখনো বলা কি জয় হিন্দ বন্দে মাতরম স্লোগান নাকি উস্কানিমূলক স্লোগান, কখনো বলা যে সীমান্তে অশান্ত তৈরি করে আমাদের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের অনেক বড় সমস্যা হয়ে যাবে, বিভিন্ন ধরনের কথাবার্তা। এগুলো কি আদেও কাঙ্ক্ষিত? মানে এটা কি কোথাও মনে হচ্ছে না যে এই মুহূর্তে আমি শত্রুপক্ষই বলছি প্রায়, তাদেরকে অক্সিজেন দিচ্ছে? কি বলবেন দীপাঞ্জন বাবু? এই দেখো, এই যে কথাটা বললে না যে আমরা চাকরি করি, আমিও তো চাকরি করেছি ফৌজে, সারা জীবন দিয়েছি, গুলি খেয়েছি, তো টাকা পেয়েছি, চাকরি করেছি, ফাইন। আমি ওই ব্যাপারে কোনো মন্তব্যে যাচ্ছি না, যে যা নিজের রুচির মতো বলবে। এবং আমার মনে হয় কোনো বামপন্থী বন্ধুই বোধহয় এই সমস্ত উক্তি করেছেন, ওনারা এই সমস্ত উক্তি করে থাকেন। আর ব্যাপারটা কি জানো তো, ওই ওদেরই বামপন্থীদের খুব বিখ্যাত স্পেন গৃহযুদ্ধ 1936-39, জেনারেল ভিদোলা বলে একজন একটা টার্মিনোলজি দিয়েছিলেন, সারা পৃথিবীকে উপহার দিয়েছিলেন, ফিফথ কলাম বা পঞ্চম বাহিনী। যে পঞ্চম বাহিনী হচ্ছে যারা রাষ্ট্রের মধ্যে থেকে রাষ্ট্রের সুযোগ সুবিধায় লালিত পালিত হয়ে বিদেশি রাষ্ট্রের হয়ে কাজ করে যখন এমার্জেন্সি সিচুয়েশন হয়, যেটা আমরা 71-এর যুদ্ধের সময় বাংলাদেশে দেখেছি, পূর্ব পাকিস্তান তৎকালীন। সেখানে রাজাকার, আল বাদার এরা ওই পঞ্চম বাহিনীর কাজ করেছে ফিফথ কলামে। এখন মোহাম্মদ সেলিম যদি এই পঞ্চম বাহিনীর জার্সিটা পরতে চান, সেটা ওনার পছন্দ, এবং বাংলার মানুষ তারা বেছে নেবে যে পঞ্চম বাহিনীর জার্সি পরা লোক যারা ভারতবর্ষের মাটিতে থেকে, ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থা তখন বলতে পারবো না কারণ সেখানে তো সব মহাশূন্যের ছড়াছড়ি, বাট ভারতবর্ষের রাজনৈতিক দল হয়ে তারা যদি বাংলাদেশ বা পাকিস্তানের ভাষায় কথা বলে, সেটা বাংলার মানুষ বুঝে নেবে। দেখো, যে ব্যাপারটা যেটা কথা বলছেন ফিরহাদ হাকিম, মানুষ যদি মূর্খ হয়, অশিক্ষিত হয়, খারিজি মাদ্রাসায় পড়ে, তারা অনেক এই সমস্ত কথাবার্তা বলে। আমি এটা জানিয়ে দিতে চাই, সব থেকে আগে বাংলা আগামী বিধানসভা বসলেই বিধানসভায় প্রথম সিদ্ধান্ত নেওয়া উচিত যে বঙ্কিমচন্দ্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে একটা মামলা করা উচিত। এরা তো করে ফেলে, পুলিশ আছে হাতে, বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে একটা মামলা হোক, আনন্দ মঠ নিষিদ্ধ করে দেওয়া হোক, কারণ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আনন্দ মঠে লেখা হয়েছে, এই দুটোকে নিষিদ্ধ করা হোক। এবং এই মূর্খ শয়তানরা জানে না 1947 সালের পর ভারতের অন্যতম গর্বিত আর্মি রেজিমেন্ট হচ্ছে শিখ লাইট ইনফ্যান্ট্রি, জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি, জেএনকে লাইট। জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে 3 জন পস্তুমাস মরণোত্তর পরমবীর চক্র রয়েছেন, 18 জন অশোক চক্র, মহাবীর চক্র রয়েছেন, তাদের অধিকাংশই মরণোত্তর। এরা শত্রুর গুলি খেয়ে ভারত মাতা কি জয় বলতে বলতে দেশের জন্য প্রাণ দিয়েছেন, কারণ জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির ওয়ার ক্রাই হচ্ছে ভারত মাতা কি জয়। এটাকে যারা উস্কানিমূলক বলে, তারা ভাই যেখান থেকে টাকা পাচ্ছেন সেখানে গিয়ে থাকুন, ভারতবর্ষে না থাকলে আপনাদেরও মঙ্গল, আমাদেরও মঙ্গল। বন্দে মাতারামের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলে এরা, রাসবিহারী বসু, সূর্য সেন, ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে গেছে বন্দে মাতারাম বলতে বলতে, সেগুলো তাদের উস্কানি। হ্যাঁ, জয় শ্রীরাম অনেকেরই গায়ে অ্যালার্জি হয়, তো সেটা শ্রীরাম এবং আল্লাহ এরা বুঝে নেবে নিজেদের মধ্যে, আমি ওর মধ্যে যাচ্ছি না। যেখানে ভারত মাতা একটু টেকনিক্যাল কারণে হচ্ছে একটুখানি আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে আমি আবারও আসছি। সেই সময়তে এই যে স্লোগানটা, না আমি আসবো, আমাদের সঙ্গে আজিজুল বিশ্বাস রয়েছেন, স্লোগানগুলো একবার ঝট করে শুনে নেওয়া যাক, মানে কি ধরনের স্লোগানগুলো উঠছিল একবার শুনে আমি আসছি আজিজুল বিশ্বাসের কাছে, যে আসলে সত্যি সত্যি এই স্লোগানগুলোর কথা যেহেতু যেটা বলছিলেন কিছুক্ষণ আগেই দীপাঞ্জন চক্রবর্তী, একবার শোনা যাক। भारत माता के भारत माता के भारत माता के भारत माता के वंदे मातरम वंदे मातरम वंदे मातरम আজকে কি বলবেন? একদিকে যেখানে সমানে বন্দে মাতরম চলছে,
ভারত মাতা কি জয় চলছে, জয় হিন্দ স্লোগান চলছে, সেই সমস্ত স্লোগানগুলোকে মনে হচ্ছে কোথাও ফিরহাদ হাকিমের যেটা উস্কানিমূলক মন্তব্য। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে এই অশান্ত করে আমাদের ক্ষতি হচ্ছে, অশান্তটা কেন করা হচ্ছে, আমাদের উচিত, মানে প্রত্যেক মুহূর্তে যেন একখানে বাংলাদেশের ভাষা, বাংলাদেশের বুলি। মোহাম্মদ সেলিম তিনি জানেনই না দেশটা ইসলামিক কান্ট্রি হয়ে গেছে অনেক আগে, সেখানে গণতন্ত্র বহু আগে থেকেই নেই। তিনি বলছেন যদি হয় তাহলে নাকি বিজেপির কি কি সুবিধা হবে। প্রত্যেক মুহূর্তে আমাদের দেশে থেকে, আমাদের রাজ্য থেকে বাংলাদেশের ভাষায় কথা বলছেন এই রাজ্যের কিছু মুষ্টিমেয় রাজনীতিবিদরা। এটা কি অক্সিজেন দিচ্ছে না পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে, যারা প্রত্যেক মুহূর্তে সীমান্তে এই ধরনের অশান্তির আবহ তৈরি করে রেখেছে? এবং আমি শোনালাম যারা কাঁটাতার দিতে দেবে না, বদ্ধপরিকর যে কাঁটাতার দিলে আমাদের সমস্যা হবে, আমাদের দেশে কাঁটাতার দিলে ওদের কি সমস্যা হবে ক্লিয়ার নয়, কিন্তু কাঁটাতার দিতে দেবে না। সেই সময় তো এই ধরনের কথাগুলোর কি মানে আজিজুল বিশ্বাস? প্রথমে আমাকে ঠিক করতে হবে আমার ধর্মীয় পরিচিতি না আমার জাতীয় পরিচিতি, কোনটা আমার অগ্রাধিকার। যেমন আমি আমার জাতীয় পরিচিতি, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এবং সংবিধানগতভাবে যে স্লোগানগুলো স্বীকৃত এবং যারা এগুলো সংবিধানে এনেছেন, তার সঙ্গে তো ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একটা চেতনা রয়েছে। সুতরাং সেই সমস্ত স্লোগানকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি এবং আমি আমার অন্তরেও সেগুলোকে ধারণ করি। সেই জায়গাতে আমার ব্যক্তিগত কোনো সমস্যার জায়গা নেই। আসলে একটা প্ররোচনার প্রতিযোগিতা চলছে। আসলে আমাদের দুই দেশেই মৌলবাদী শক্তির আস্ফালন, এই একটা প্রবণতা আমাদের দেশে এবং বাংলাদেশে, প্রতিবেশী দেশ বাংলাদেশে, এটা কিন্তু খুব এই 5ই আগস্টের পর এই প্রবণতা আমরা লক্ষ্য করছি। এটা তো এই প্ররোচনার প্রতিযোগিতাটা কোন জায়গা থেকে আপনি পেলেন? মৌলবাদী শক্তি, দুই দেশের মৌলবাদী শক্তি। কিরকম মৌলবাদী শক্তি? দেশ থেকে মৌলবাদী শক্তি কি প্ররোচনা পেলেন? আমাদের দেশের মৌলবাদী না, আমাদের দেশের যারা মৌলবাদী শক্তি, ওই যে কথা বললাম যে আমাকে ঠিক করতে হবে আমার ধর্মীয় পরিচিতি না আমার জাতীয় পরিচিতি। আমি যেমন আমার জাতীয় স্বার্থে আমার সীমান্ত সুরক্ষিত হোক, এবং সীমান্ত সুরক্ষার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন, এবং সমস্ত দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা ভারতবাসী, 140 কোটি ভারতবাসী, আমরা সরকারকে সমর্থন করি। এটা আমার ভাবনা এবং এটা আমার এই ভাবনার মধ্যে অন্তত 140 কোটি ভারতবাসীর মধ্যে তো একটা পার্ট মালদায় ছিল, যে ভারতবাসীরা ওখানে গিয়ে স্লোগান তুলেছেন, সেই স্লোগানগুলো আপনাদের মনে হয়েছে পাল্টা প্ররোচনার প্রতিযোগিতা? আপনারা তো মনে হয়েছে কোথাও না কোথাও আমরা জয় শ্রীরাম স্লোগানটাকে মনে হয়েছে। এইটা আমি বলছি তো, কোথাও না কোথাও আমরা ভারতীয় হতে পারিনি। কেউ মুসলমান থেকে গেছি কিংবা হিন্দু থেকে গেছি। আমরা হিন্দু থাকতেই পারি, মুসলমান হতেই পারি, কিন্তু জাতীয় স্বার্থের বিষয় যখন থাকবে তখন আমার আইডেন্টিটি হচ্ছে আমি ভারতীয়। এই জায়গাটা যদি আমাদের মধ্যে আপনারা বিভিন্ন সময়তে বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। না, আমি এখনো বলছি আপনারা বিএসএফ এর চেকপোস্ট, বিএসএফ এর ন্যায্য দাবি দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। আপনারাই বলছেন যে এদেশে নাকি মৌলবাদী শক্তি চারা দিচ্ছে, কিন্তু কোনটা সেই শক্তি, কোথায় প্রতিযোগিতা, সেটা আপনারা বলতে পারছেন না। এখনো বলছি দ্ব্যর্থহীন ভাষায় বিএসএফ এর দায়িত্ব পালনের ক্ষেত্রে শৈথিল্য রয়েছে, এবং অনেক ওই বিএসএফ এর মধ্যে কিছু ভূত রয়েছে যারা নেক্সাসের অংশীদার, অর্থাৎ অনুপ্রবেশ যে ঘটছে সেই নেক্সাসের অংশীদার বিএসএফ এর মধ্যেই রয়েছে। না হলে পরে কি করে আসতে পারে, কি করে অনুপ্রবেশ হতে পারে? এটা তো বলেন অনুপ্রবেশের ক্ষেত্রে আপনারা বিএসএফ কে কাঠগড়ায় তুলবেন, কিন্তু বিএসএফ কাটাতার বসাতে শুরু করলে আমার সীমান্ত প্রহরা যারা দিচ্ছেন, সীমান্ত প্রহরা যারা দিচ্ছেন বিএসএফ, তাদের আমি সবাইকে খাটো করছি না, তাদের আমি সবাইকে সন্দেহ করছি না। এর মধ্যে সোর্সের ভূত আছে, এর মধ্যে ভূত রয়েছে। দীপাঞ্জন চক্রবর্তী এবং বিমল শঙ্কর দুজনেই হাত তুলেছেন। আমি এক এক করে আসছি। বিমল, আপনি বলেন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে নেপাল একটি হিন্দু রাষ্ট্র ছিল। কিছুদিন আগে বামপন্থীদের চাপে ওটা ধর্মনিরপেক্ষ হয়, এখন আবার দাবি উঠছে হিন্দু রাষ্ট্র করার, সেটা অন্য প্রসঙ্গ। আমি জীবনে শুনিনি নেপাল কোনো খেলায় জিতলে ভারতের কোনো হিন্দু আনন্দ করে, অথচ আমি নিজের চোখে দেখেছি, আমার মতো হাজার হাজার মানুষ দেখেছে পাকিস্তান খেলায় জিতলে এখানে কিছু অপকণ্ড অশিক্ষিত তারা বাজি ফাটায়, দেখেছি নিজের চোখে দেখা। ফলে পাকিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হলে
অনেক হিন্দু অস্ট্রেলিয়াকে সাপোর্ট করে, এটাও তো হয়। তার কারণ এটাও তো হয়। তার কেন হবে? দুটো বিদেশ না না, এই তো দুটো আমি এই কথাই বললাম। নয়, এটা না, আমি তো বলছি খেলার সঙ্গে আমি পাকিস্তানের সঙ্গে খেলার সঙ্গে জুড়ে দিচ্ছেন কেন? পাকিস্তানের সঙ্গে আমি শেষ করি, আমি এদেশে থেকে পাকিস্তানকে সাপোর্ট করা হয়েছে, এদেশে থেকে বাংলাদেশকে সাপোর্ট করা হয়েছে। সমর্থন করব বিকজ আই হেট পাকিস্তান, আই হেট পাকিস্তান। আপনাদের কাছে দেশপ্রেমের মানে আলাদা, দেশপ্রেমের মানে তাহলে আলাদা। সেটা হচ্ছে আমাদের দেশকে উস্কানি দিয়েছে। আই ওয়ান্ট টু নো দ্য নেম। কে উস্কানি দিয়েছে? অ্যাবসলিউটলি উস্কানির প্রতি আপনি শুরুতেই বললেন প্ররোচনার, আপনি শুরুতেই বললেন প্ররোচনার প্রতিযোগিতা। আপনাকে বলতে হবে প্রতিযোগিতা কোথায়? Where is the competition? আজিজুল বিশ্বাস, প্রতিযোগিতা কোথায়? Where is the competition? আপনি শুরু করলেন প্রতিযোগিতা, প্ররোচনার প্রতিযোগিতা। মৌলবাদের প্রতিযোগিতা। এই কোথায় কোথায় একটা এক্সাম্পল দিন না। একদল জয় শ্রীরাম বলছে, আরেকজন নারে জয় শ্রীরাম। আমি বলুন তো, আপনি বলুন তো, কোন সেকুলার কোন পলিটিক্যাল পার্টি আমাদের দেশের জয় শ্রীরাম কোন স্লোগান হতে পারে? রাজনৈতিক স্লোগান হতে পারে? রাজনৈতিক স্লোগান হতে পারে? জয় শ্রীরাম রাজনৈতিক স্লোগান হতে পারে? দীপাঞ্জন কাছে, দীপাঞ্জন বাবু, বিএসএফ এর মধ্যে কিভাবে কোথাও রাজনীতিকরণের একটা অভিযোগ চলে আসছে? বলুন বলুন দীপাঞ্জন বাবু। আমি যেটা বলতে চাইছিলাম, আজিজুল বাবু তো শিক্ষিত মানুষ, অধ্যাপক। আমি ওনার সঙ্গে সিদ্দিকুল্লাহ বা ববি হাকিমের কোনো কম্পেয়ারই করতে চাই না। ও শিক্ষিত মানুষ। আমাকে একটা অঙ্ক বুঝিয়ে দিন, এই টিভি ক্যামেরাতে আপনি তিনটে স্লোগান ওখানে হয়েছে, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম আর জয় শ্রীরাম। আপনার 66% আপনার আপত্তি নেই, কারণ আপনি বলছেন সংবিধান সম্মত স্লোগান, সংবিধানের স্লোগানের জায়গা নেই। কিন্তু বন্দে মাতারাম এবং ভারত মাতা কি জয় স্বীকৃত, ইন্ডিয়ান আর্মি ব্যবহার করে, রেজিমেন্টাল জ্যাক লাইফ ইনফ্যান্ট্রির বন্দে মাতরম সংবিধান ভাবে স্বীকৃত। দীপাঞ্জন দা, বন্দে মাতরম সংবিধান ভাবে স্বীকৃত, আপনি জানেন তো? স্লোগান শুধু সেনাবাহিনী বলে না, স্লোগান হিসাবে কোনো কথা নয়, স্লোগান নয়। আমার সমস্যা জয় শ্রীরাম, আমার সমস্যা জয় শ্রীরাম। আসছি কারেক্ট। এবার আমি বলি স্যার, আমি তো বাইরে, আপনি স্টুডিও চিৎকার করতে পারবেন, আমি পারবো না, গাড়িতে বসে কথা বলছি। শেষ করিন, একদম সময় শেষ। দীপাঞ্জন বাবু শেষ করিন। জয় শ্রীরামের বদলে আজিজুল বাবু কি চাইছেন? জয় বাংলা স্লোগান দিতে? আপনার মুখ্যমন্ত্রী বিধানসভায় জয় বাংলা বলতে বলেছে। জয় বাংলা বলে তো বাংলাদেশের লোক চলে আসবে। দেখো পশ্চিমবঙ্গে জয় বাংলা বলছে। আপনার আমার আপনার রহমানি তো বাংলার মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছেন স্বাধীন পূর্ব পাকিস্তানের জন্য। তো আমরা কি জয় বাংলা বলি, জয় শ্রীরামের জায়গা? একদমই তাই। সময় একদম শেষ। আমাদের সত্যি সত্যি আমার মনে বুঝতে হবে, এটা রাজনৈতিক দল শুধু নয়, সাধারণ মানুষ যদি জয় শ্রীরাম বলে। আজকে আমি দেখছিলাম যে কুম্ভ মেলায় প্রচুর পুণ্যার্থীরা জয় শ্রীরাম, জয় রাধে, জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ বলছে। এরপর তো এমন দিন যাবে যে আমাদের দেশে ওই চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো হরে রাম হরে কৃষ্ণ বললে বলা হবে যে এই সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। আমি জানি আমরা কোন দিকে যাচ্ছি, আমি জানি না যে আমরা কেন এখনো পর্যন্ত এই ঘর শত্রুদেরকে চিহ্নিত করতে পারছি না। সময় কি এখনো আসেনি? এটা নিয়ে শেষ করছি। সময় একদম শেষ, এটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।